প্রথমে হঠাৎ করে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে। তিনি আসলেই এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা তার সত্যতা কতখানি? দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে একটা খবর দেখেছেন যে ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একটা মামলা করা হয়েছে। এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন। প্রায় ১৫,০০০ ভিকটিম আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতর আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান। তবে ওই অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও ৬২ জন অভিযুক্তদের মধ্যে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। ইউনূস সাহেবের আরো ভয় আছে, মাইনকার চিপায় তিনি পড়েই আছেন বলতে গেলে। সেটা হলো যে আইসিসি, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হ্যাগে, সেখানে ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন সিলেটের প্রাক্তন মেয়র ব্রিটিশ নাগরিক আনোয়ারুজ্জামান এবং ব্যারিস্টার নিজুম মজুমদার সহ কয়েকজন, এবং সেইটা ইউনূসের বিপক্ষে যায় কিনা এটা নিয়েও তিনি টেনশনে আছেন। যা আশঙ্কা করছিলাম তাই ঘটতে যাচ্ছে। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর নামে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে যাচ্ছে সরকার। জাতিকে অন্ধকারে রেখে গোপনীয়তার সঙ্গে এই চুক্তি করা হতে যাচ্ছে। বাংলাদেশিদের উপর ইতিমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে পাকিস্তানিদের ধরে ধরে ফেরত পাঠান, কিন্তু বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়ে গেছে। পাকিস্তানিদের সাথে সাথে বাংলাদেশিদের উপরও অ্যাকশন শুরু করলো কি ভারত? সেনাপ্রধান বেশ কিছুদিন চুপ ছিলেন। চুপ থাকার পরে আবার কথা বললেন তখন বেশ টনক নড়ে যাওয়ার মতো কথাই বলেছেন। সম্প্রতি তিনি রাশিয়া সফর করেছেন, সম্ভবত রাশিয়া সরকার থেকে। গাইস, এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে। তিনি আসলেই এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা তার সত্যতা কতখানি তা নিয়েও প্রশ্ন উঠছে। আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন, যা ছড়ানো হচ্ছে অনেকেই হয়তো জেনেছেন, চোখে পড়েছে, তারপর একটু বলি। এই নির্দেশনাগুলোতে বলা হচ্ছে যে বিনা অপরাধে, প্রশাসনকে নাকি তিনি এই ধরনের নির্দেশনা দিয়েছেন, বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। 2, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা নেওয়া যাবে না, একই ধরনের বক্তব্য। 3, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। 5, মব সহ্য করা হবে না, কারো বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। এবং 6, ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয়, যতদূর যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের পরিবেশ সুন্দর, শান্তি এবং আইন শৃঙ্খলার পরিবেশ ভালো রাখার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেবে। সব কটার কথাই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান এ ধরনের নির্দেশনা সাম্প্রতিক সময়ে দিয়েছেন কিনা। যদি যে বক্তব্যটি ভাইরাল হয়েছে শনিবার, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে কিনা, কোনো অনুষ্ঠানে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন কিনা, অথবা তিনি বিশেষ রিটেন নির্দেশনাতে দেওয়ার প্রশ্নই ওঠে না, কোনো মেসেজ দিয়েছেন কিনা, এমন কোনো তথ্য পাইনি। গণমাধ্যমেও ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য আসেনি। এবং তিনি সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে ছিলেন গত 24 তারিখ, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মিস্টার আবদুল্লাহ কাশিফ আল মাউদি, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আর এর আগে 23শে এপ্রিল
তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, তার কারণ সেনাপ্রধান নিজেই এই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন এবং সেখানে তো এই ধরনের কোনো মন্তব্য করার প্রশ্নই ওঠে না, আর করলেও আমরা খবর পেতাম। প্রশ্ন হচ্ছে যে যেই বক্তব্যগুলো এসেছে তার যে নির্দেশনাগুলো, প্রথমত এই নির্দেশনাগুলোর সাথে সবাই একমত এবং এটি সত্য কথা, দেশের একটি বড় অংশ, বড় মানে কি 70-80% মানুষ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে যাচ্ছে তার জন্য চেয়ে আছেন সেনাবাহিনীর দিকে এখনো পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান এ ধরনের কোনো নির্দেশনা সরাসরি দিতে পারেন কি না? উত্তর হচ্ছে সরাসরি দিতে পারেন না, এইভাবে সরাসরি নয়। অতএব বোঝা যাচ্ছে যে একটি মহল গুজব ছড়াচ্ছে নতুন করে সেনাপ্রধানকে কেন্দ্র করে। কিন্তু তারপরেই প্রশ্ন উঠবে, তাহলে কারা গুজব ছড়াচ্ছে? আমার উত্তর হচ্ছে সরকারি পক্ষের একটি অংশ যেমন এই গুজবটি ছড়াতে পারে, সরকার বিরোধী অংশের একটি পক্ষ এই গুজব ছড়াতে পারে। যদি প্রশ্ন করেন যে সরকারের একটি পক্ষ কেন এই গুজব ছড়াবে, আমরা তো জানি সরকারের একটি পক্ষ, স্পষ্টভাবে বলছি, সরকার উপদেষ্টাদের মধ্যেই তো কেউ কোনো উপদেষ্টা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন, সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলেছেন এবং সরকারের যারা হিতাকাঙ্ক্ষী অথবা এই সরকারকে যারা নিয়োগ দিয়েছে, প্রধান উপদেষ্টাকে যারা নিয়োগ দিয়েছে, সেই ছাত্র সমন্বয়কদের অনেকেতে হুঙ্কার ছেড়েছেন সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে দেখে নেওয়ার জন্য নানান ধরনের হুঙ্কার দিয়েছেন এবং সেনাপ্রধানকে তার পদে রাখা হবে না, নানান ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো তাদের পক্ষ থেকে এরকম একটি গুজব ছড়ানো হতে পারে আবারও একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য। সেনাপ্রধানকে তো বিতর্কিত করার জন্য দেশের বাইরে থেকে যে গায়েবী আওয়াজগুলো আসছে, কথিত ইনফ্লুয়েন্সাররা যে কথাগুলো বলছেন দিনে রাত্রে 24 ঘন্টা, এবং তাদেরই অনুসারী একটি অংশ যারা মব ক্রিয়েট করছেন, তারাই এই কাজটি করতে পারেন। আবার সরকার বিরোধী অংশ বলতে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কাজটি করতে পারেন। কেন পারেন? সেটিই হতে পারে তারা তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য, যে সেনাপ্রধান এই নির্দেশনা দিয়েছেন, অতএব আমাদের শুভ দিন খুব সন্নিকটে, এই ধরনের অনেক ধরনের হিসাব নিকাশ থেকে এটু হতে পারে। বিষয় হচ্ছে সেনাপ্রধান, আমি যে কথাগুলো বললাম, যে মন্তব্যটি করলাম, এই ধরনের নির্দেশনা সেনাপ্রধান সরাসরি দিতে পারেন কিনা? পারেন না। তবে দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে, সংকটময় মুহূর্তে অবশ্যই সেনাপ্রধান, অন্তত বর্তমানে যে বাস্তবতা চলছে, তখন তিনি এই ধরনের মন্তব্য হয়তো কখনো কখনো করতেই পারেন। তার কারণ গত 5 আগস্ট, এর আগেও বলেছে, তিনি দেশবাসীকে তার উপর আস্থা রাখার জন্য অনুরোধ করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন। এমনকি গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে তিনি একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন, গণমানুষের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন, নির্বাচন নিয়ে কথা বলেছিলেন, সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তাতে করে স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে। সবার উদ্দেশ্যে তিনি কমন একটি মেসেজ দিয়েছিলেন এবং যার কারণে প্রথম আমরা দেখলাম যে ভয়ঙ্করভাবে সরকারের পক্ষের একটি অংশ, তারা যার পরনাই তার উপরে ক্ষুব্ধ হলেন এবং ভয়ঙ্কর বিস্ফোরক সব মন্তব্য করতে লাগলেন। এবং আমার মনে হয় সেনাপ্রধান এখনও পর্যন্ত রাইট ট্র্যাকে আছেন। এই যে সেনাবাহিনীকে দেশের মানুষের মুখে মুখে করার চেষ্টা করা হলো, যথেষ্ট ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে তিনি সেই বিষয়গুলিকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল করেছেন। এবং নতুন করে এই যে জিনিসটি তার নির্দেশনা হিসেবে ছড়ানো হচ্ছে, আমি তো বললাম যে কোনো এক পক্ষের কাজ হতে পারে, নতুন করে একটি অস্থিতিশীলতা, বিশেষ করে সরকার পক্ষের একটি অংশ যারা চাইছেন না এই সেনাপ্রধানকে, তারা এই কাজটি খুব সূক্ষ্ম পরিকল্পনা থেকে শুরু করতে পারেন। তখন যা বলেননি সেটি নতুন করে কেন, যেহেতু তিনি নির্বাচনের কথা বলছে, এর মধ্যে নির্বাচনের কথা বলা আছে, ইনক্লুসিভ নির্বাচন বা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, বা সবাই যেন রাজনীতি করতে পারে না, মাঠে নামতে পারে, এটি করে আর একটা মব ক্রিয়েট করা কিংবা উত্তেজনা সৃষ্টি করার একটা সুকৌশল থাকতে পারে।
আবার আমি কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগের পক্ষ থেকেও যে এটি করা অস্বাভাবিক তাও নয়, তাদের ভালোর জন্য। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজপথে নামতে যাচ্ছে বিএনপি। অবাক হচ্ছেন? ইটস ট্রু। মুখ ফসকে বিএনপি বলে ফেলেছে, আমরা বিএনপিকে এবার আর কোন ছাড় দিব না। স্পষ্ট কথা, ডক্টর ইউনূসের পতন ঘটানোর জন্যে যারাই মাঠে নামবে পিটিয়ে তাদের পিঠের চামড়া উঠিয়ে ফেলা হবে। ডক্টর ইউনূস সরকার রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার। ডক্টর ইউনূস সরকার সিল পেয়েছেন রক্তের মাধ্যমে, রক্তের সিল, মাংসের সিল, শহীদদের সিল। অতএব জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে, সেই জায়গায় যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, কেউ যদি আবার সেই কারচুপি নির্বাচন ফিরিয়ে আনতে চায়, ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে স্টাবলিশ করতে চায় আবারও, অথবা কন্টেইন করতে চায়, তাদেরকে আমরা আর কোনো ছাড় দিতে পারবো না। দর্শক, আপনি আশ্চর্য হবেন বিএনপি নেতাদের বক্তব্য শুনলে। ভোটের অধিকারের আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য দরকার। বিএনপি নেতা আব্দুল সালাম, আপনার চিন্তা এই যে ভোটের অধিকার আওয়ামী লীগের জন্য নয়, শুধু বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য দরকার। এর মানে যে দ্রুত নির্বাচন আয়োজন করা, এটা আওয়ামী লীগেরও দরকার, বিএনপিরও দরকার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই ভোটের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ, বিএনপি, কারণ আওয়ামী লীগের জন্য দরকার, এটা সহজেই তো বোঝা যায়। ভোটের অধিকার আওয়ামী লীগের জন্য দরকার মানে কি? যে আওয়ামী লীগের ভাইয়েরা, আপনাদের যে এই করুণ অবস্থা, দ্রুত নির্বাচনের কথা আপনারাও বলেন, আমাদের সাথে রাজপথে আসেন, চাপ দেন, নির্বাচন হোক, তাহলে আপনারাও ভালো থাকতে পারবেন। এই যে আমার দেশের খবর, যে জেলে বসে ডক্টর ইউনূস সরকার পতনের স্বপ্ন দেখছে আনিসুল হক, যে ইউনূস সরকার পতন হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে এই স্বপ্ন কিন্তু দেখছে না। ইউনূসের পতন হলেই তারা মনে করবে সুদিন। এই হচ্ছে আওয়ামী লীগের ক্যালকুলেশন। আর বিএনপি এখন সেই ক্যালকুলেশন করছে, ভোটের অধিকার শুধু বিএনপি নয়, আওয়ামী লীগেরও দরকার। এর মানে ভাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করি। এটাই তো এই মেসেজের অর্থ। এটা বিএনপি মুখ ফসকে বলে ফেলেছে। জনকণ্ঠের রিপোর্ট 26 এপ্রিল 2025-এর, ভোটের অধিকার আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য দরকার। আব্দুল সালাম, আপনি কিভাবে দেখেন বিষয়টা? ঠিক আছে, এই আপনাদের কথিত ভোটাধিকার ফিরিয়ে আনতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাজপথে নামেন না আওয়ামী লীগের সাথে, এক দড়িতে বেঁধে পেটানো হবে, এক দড়িতে বেঁধে পেটানো হবে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করতে আসছে। দর্শক, এই বক্তব্যের সাপোর্টিং এভিডেন্স হিসেবে আর একটা তথ্য দিই। রিপাবলিক বাংলা একটা প্রোগ্রাম করছে, সেখানে বক্তব্য দিচ্ছে বক্তা, যে আপনি লিখে রাখেন, নিশ্চিত আমি বলছি, বক্তা বলছে, ভারতের বিশ্লেষক, যে অচিরেই আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবে, রাজপথে নামবে বিএনপি, এবং ভারত বিরোধিতা থেকে বিএনপি ফিরে আসবে। যদিও বিএনপি অলরেডি ভারত বিরোধিতা থেকে ফিরে এসেছে, কিন্তু যতটুকু এখনো বলে, মাঝে মাঝে চাপাবাজি করে ভারতের বিরুদ্ধে, ওই জায়গা থেকেও ফিরে আসবে। তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবে। উদাহরণ দিয়েছে, যেরকম এরশাদ বিরোধী আন্দোলন করেছিল আওয়ামী লীগ বিএনপি একসাথে, এবার ইউনূস বিরোধী আন্দোলন আওয়ামী লীগ বিএনপি একসাথে করতে বাধ্য হবে। এই কথা বলছে ভারতের বিশেষজ্ঞরা, এবং সেই কথার বলার পরেই আমরা দেখতে পাচ্ছি যে এই বিএনপি নেতা বলছে যে ভোটের অধিকারের আন্দোলন, দেন ভোটের অধিকার কিন্তু নয়। যেমন আওয়ামী লীগের লোকজন যাদের এনআইডি আছে, তারা ভোট দিবে, এতে তো আমাদের কোনো আপত্তি নেই। তারা নির্বাচনে দাঁড়াবে কিনা, দাঁড়াতে দিব কিনা, এটা নিয়ে আপত্তি, কিন্তু ভোট দিতে যাবে এই জায়গায় তো কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপি নেতার শব্দটা কি দেখেন, ভোটের অধিকার আন্দোলন, এর মানে ভোটের অধিকার নয়, ভোটের অধিকার আন্দোলন, এর মানে রাজপথে নামা উচিত বিএনপি আওয়ামী লীগ একসাথে। আন্দোলন শব্দটা বলেছেন, আন্দোলন দরকার বিএনপিরও আওয়ামী লীগেরও। এবং আপনারা তো দেখছেন যে এই দ্রুত নির্বাচন চায়, প্রথমে চেয়েছে মূলত সজীব ওয়াজেদ জয়, তারপরে নরেন্দ্র মোদী, ভারতের সেনাপ্রধান, তারপরে না বিএনপি এখন নির্বাচন যাওয়া শুরু করেছে তাদের সুরে। এর মানে দ্রুত নির্বাচন, ডিসেম্বর নির্বাচন, এটা আওয়ামী লীগ, বিএনপি, ভারতের সেনাবাহিনী, মোদী, এদের যৌথ প্রজেক্ট। এই প্রজেক্ট জনগণ বাংলার মাটিতে
বাস্তবায়িত হতে দিবে না। ভোটের অধিকারের আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুল সালাম। একটি সমাবেশে বক্তৃতায় তিনি এই কথা বলেন। অবশ্য বক্তৃতায় আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন, ওগুলো চাপাবাজি। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য সত্যি নয়, ওটা তাদের মনের কথা নয়, ওটা তাদের পলিসি নয়, ওটা আইওয়াস, চাপাবাজি, মনে রাখবেন। তিনি বলেন, এই ভোটের অধিকারের আন্দোলন, এই গণতন্ত্র শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দলের দরকার, এমনকি আওয়ামী লীগের জন্য দরকার, যে দীর্ঘ 17 বছর যাবৎ আমরা এক নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি, আন্দোলন করছি। এই পর্যন্ত অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, কিন্তু আমরা সেই নির্বাচনও পাইনি, সেই গণতন্ত্রও পাইনি। নির্বাচনের জন্য 24-এর বিপ্লব ঘটেনি, এক। আর গণতন্ত্র নাকি পায় নাই। তো এই যে নির্বিঘ্নে রাজনীতি করছেন, কথা বলছেন, বাক স্বাধীনতা, এটা গণতন্ত্র না। এই জন্যই জনগণ মন্তব্য করেছে যে এদের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল। এখন বলছে এরকম যে ঠিক আছে, আওয়ামী লীগ অতীতে যাই করেছে, যেহেতু এখন গণতন্ত্রটা, আসুন আমরা আওয়ামী লীগ বিএনপি একসাথে রাজপথে নামি। এই ধরনের ইনভাইটেশন এই বিএনপি নেতার বক্তব্যে আছে, এই রয়ের এজেন্ট এই আব্দুল সালামের বক্তব্যে আছে। এটা ভারতে শিখিয়ে দেয়, বিএনপি নেতাদের বক্তব্য ভারত শিখিয়ে দেয়, ভারত থেকে লিখে দেওয়া হয়। এই যে সালাউদ্দিন আহমেদ, এবং আপনি দেখেছেন যে গয়েশ্বর চন্দ্র রায়, তার পরিবার কি করেছে। বেগম খালেদা জিয়ার মামলার নথি গায়েবের সাথে জড়িত গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবার, নিতাই রায় চৌধুরী তার আত্মীয়, নিপুণ রায় চৌধুরী, গয়েশ্বর চন্দ্র মেয়েরা, এরা সবাই নাকি রয়ের দালাল। রয়ের স্টেশন হেড বিভিন্ন এদের সাথে দেখা যায় কি যেন সাইন করে, চুক্তি করে, এবং রয়ের কাছ থেকে প্রচুর টাকা পায়। তো বিএনপির হাইকমান্ড অনেকে প্রকাশ্যে এখন রয়ের দালাল, ভারতের দালাল। তো ভারতের প্রেসক্রিপশন এখন আওয়ামী লীগকে সাথে নিয়ে মিলে যাচ্ছে, কিন্তু 2-2-4। একদিকে ভারতের টেলিভিশন চ্যানেল বলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, সেই এরশাদ বিরোধী আন্দোলনের মতো বিএনপি আওয়ামী লীগ একসাথে রাজপথে নামবে। অন্যদিকে বিএনপি নেতা বলে ফেলছে, হ্যাঁ আন্দোলন তো শুধু বিএনপির না, আওয়ামী লীগেরও দরকার। মিলে যাচ্ছে তো, অপেক্ষা, আসুন না রাজপথে আসুন, আমরা খেলবো, তরুণ প্রজন্ম খেলবে। আন্দোলনের জন্য বারবার জনগণের মন্তব্য, এই আব্দুল সালামের বক্তব্যের বিপরীতে, আন্দোলনের জন্য বারবার আওয়ামী লীগ সেরা। মানে আওয়ামী লীগের লোকজন খুশি যে আন্দোলন, ভাই আওয়ামী লীগ ছাড়া আন্দোলন করতে পারবেন ডক্টর ইউনূস বিরোধী, আওয়ামী লীগ সেরা, আমাদেরকে নেন সাথে, আওয়ামী লীগ রাজি। আর সালারা ভাই ভাই, মানে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আসলে ওরা ভাই ভাই, মানে ওদের গোড়া এক, ভারত, দিল্লি, মোদি, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, কোনো শালার লজ্জা শরম নাই। সে একদম সঠিক কথা। মানে জনগণ তাহলে বুঝে গেছে যে আওয়ামী লীগ বিএনপি আসলে এক। আওয়ামী লীগ বিএনপি মুক্ত দেশ চাই, শান্তিপূর্ণ সরকার চাই, মানে আওয়ামী লীগ বিএনপি একই, এটাই জনগণ ট্রিটমেন্ট। আরেকজন লিখেছে এই তো আসল চরিত্র, মানে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে লুটপাট করবে, এটাই তাদের আসল চরিত্র। একথার অপেক্ষায় পুরো জাতি, ছেঁচড়ারা কোনকার। এর মানে আসলেই বিএনপি আওয়ামী লীগ এক, এটা প্রমাণিত হলো। বিরোধীর সময় এসেছে, তার মানে আপনারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আবার আওয়ামী লীগ ক্ষমতা এলে বিএনপি বলে আর কোনো দল থাকবে না, কথাটা মাথায় ঢুকিয়ে নেবেন। এটা এটা এই মাথা মোটা বিএনপির লোকজন বুঝবে না। এই পিনাকি দেখিয়ে দিয়েছেন না, বিএনপি কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা ক্লাব, এদের মাথায় কিচ্ছু নেই, এরা থাকবে না। ভারতের বিয়ে করা বউ হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থাকতে বিএনপিকে নিয়ে সংসার করবে, এটা কি হয়? এটা হয় না। এই গত 14 সাল থেকে তো মোদি ক্ষমতা আসার পর মিষ্টি বিতরণ করে ভারতের ল্যাজ ধরার চেষ্টা করেছে বিএনপি, কিছু হয়েছে? ভারতকে বলেছে মানে এরকম যে ঠিক আছে না, এবার আমার আগের বউকে ছেড়ে দিব, তোমাকে আনবো, বিএনপিকে এই দিয়েছে, কিন্তু ছাড়ে নাই, আর ছাড়বে না, কারণ ওই আগের বউতেই মজা পেয়েছে ভারত। তো দর্শক, আপনারা দেখলেন, প্রমাণিত হলো যে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে নিয়ে রাজপথে নামছে বিএনপি, আর জনগণ ধোলাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি নির্বাচনের একটি রোডম্যাপ, কেবল রোডম্যাপ নয়, নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ, এই তারিখের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের একটি দল বৈঠক করেছেন, এবং কোনো একটি একক দলের সঙ্গে এ যাবৎকালে গত 8 মাসের মধ্যে এবারই প্রথম প্রায় 2.25 ঘন্টা কন্টিনিউয়াস আলাপ হয়েছে, আলোচনা হয়েছে।
এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার জন্য তার উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আলাপ আলোচনায় বেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্বেলিত মনে হয়েছে, আনন্দিত মনে হয়েছে, আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং তিনি স্পষ্টতই যাদের সঙ্গে কথা বলছিলেন তার প্রতিপক্ষ তাদের উপরে প্রভাব বিস্তার করছিলেন। এই প্রথম যেটি আমি দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতে যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন, অনেক সময় তার ভালো লাগেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখভঙ্গি অনেক সময় রূঢ় ছিল। কিন্তু এই প্রথম দেখলাম যে তিনি খুবই হাসি খুশি, তিনি অত্যন্ত সাবলীল এবং একই সঙ্গে তিনি যাকে বলা হয় তার যে বসার ভঙ্গি এবং আই কন্ট্যাক্ট সব কিছুতে মনে হচ্ছে যে তিনি নিজেকে সামলে নিয়েছেন, তিনি যা বলছেন তা ওন করছেন এবং তিনি একটি সুনির্দিষ্ট গোল নিয়ে তিনি এগোচ্ছেন। তো তার সেই যে ব্যক্তিত্ব, তার যে বক্তব্য, তার কথা, তার সঙ্গে তাল মিলিয়ে মির্জা ফখরুল সাহেব তার সঙ্গে মেইন পার্টে কথা বলছিলেন, তিনিও হাসতে বাধ্য হয়েছেন, তিনিও তার সঙ্গে সাবলীল হতে বাধ্য হয়েছেন এবং কথাবার্তা এই 2 ঘন্টা চালিয়ে নিতে বাধ্য হয়েছেন। আর অদূরে যারা বসেছিলেন, যেমন মির্জা আব্বাস সাহেব বসেছিলেন, তারপরে সালাউদ্দিন সাহেব বসেছিলেন, প্রায় সকলেরই মুখ ছিল ভার। তারপর তারা কি বলেছেন আমরা ইন ডিটেলস জানি না, তবে কয়েকটি সংবাদ মাধ্যমে যেটা এসছে যে তাদের যে আলাপ আলোচনাগুলো তারা কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। যেমন প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপির লোকদেরকে নিয়োগ দেওয়া হয়নি, অন্য বিএনপি যারা বিরোধী লোক রয়েছে তাদেরকে বেশি নিয়োগ দেওয়া হয়েছে। স্পষ্টতই জামাতকে ইঙ্গিত করে বলা হয়েছে যে প্রশাসনের বেশিরভাগ ক্ষেত্রে জামাতের লোকজন কাজ করছে, বিএনপির লোকজন কাজ করছে না। এরকম একটা প্রশ্ন যে হতে পারে এজন্য সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিনিধি দল মানে তার যারা সাহায্যকারী তারা সবাই প্রস্তুত ছিলেন এবং তারা কোন কোন পদে বিএনপির লোক নিয়োগ লাভ করেছে, কারা নিয়োগ লাভ করেছে, কয়টি পদে নিয়োগ লাভ করেছে এবং এই সকল নিয়োগ দিতে গিয়ে সরকারকে কি পরিমাণ ফাইট করতে হয়েছে এবং বিপদে পড়তে হয়েছে, এই কথাগুলো টু দি পয়েন্টে তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিয়েছেন। এই অ্যান্সার পাওয়ার পর বিএনপির পক্ষ থেকে কাউন্টার কোনো জবাব দেওয়া হয়নি। এরপর যখন বিএনপির মামলাগুলোর ব্যাপারে কথা তোলা হলো, এটাও ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল তাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল এবং তারা একেবারে এ যাবৎকালে কয়টি মামলার জন্য দরখাস্ত করা হয়েছে এবং এই মামলাগুলো কোন প্রক্রিয়াতে এগুচ্ছে এবং ইতিমধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করা হয়েছে, কোনগুলো অন দ্য ওয়েতে রয়েছে এবং কি কারণে এই ঘটনাগুলো ঘটছে, এই ব্যাপারে যখন তারা খোলামেলাভাবে কথা বলেছেন তখন যেহেতু বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে তারা বুঝে গেছে যে এর সাথে দ্রুততমভাবে আর সম্ভব নয়। আমি শুধু এই 2টো উদাহরণ দিলাম, এর বাইরে আরও অনেকগুলো বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রায় সব আলোচনাতেই বিএনপি যত ক্রোধ নিয়ে, যত রাগ নিয়ে, যত অভিযোগ নিয়ে সরকারকে লায়েবল করার চেষ্টা করেছে, সরকার সেটা খুবই একেবারে ম্যাথমেটিক্যাল টার্মে বা ম্যাটিকুলাসলি সেটা রিটার্ন দিয়েছে। ফলে ওই বৈঠকে সময় বেড়েছে, আলাপ আলোচনা বেড়েছে, খোঁজ গল্প বেড়েছে, খাওয়া দাওয়া বেড়েছে, খানাপিনা বেড়েছে। 2 ঘন্টার মধ্যে হয়তো অনেকে বাথরুমে গেছেন, ওয়াশরুমে গেছেন, তো এরপরে তারা বের হয়ে এসেছেন। কিন্তু ওখানে বসে তারা যেভাবে একটা মনোভাব নিয়ে গেছেন যে না হয় এসপার, না হয় ওসপার, আজকে কিছু একটা করিয়ে আসবো এবং এখান থেকে বের হয়ে আমরা কিছু একটা দেখিয়ে দেবো। কিন্তু মিটিংয়ের মধ্যে আমরা যে ছবি দেখেছি, অডিও দেখেছি, ভিডিও দেখেছি, তাতে মনে হয়েছে পুরো বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ন্ত্রণে ছিল এবং তিনি যেভাবে চেয়েছেন ওভাবে আলোচনা হয়েছে এবং তিনি যেভাবে শেষ করতে চেয়েছেন ওভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তো আমার নিজের কাছে আশ্চর্য লাগে যে এই বৈঠক শুরু হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন কিনা। আমি তো আসলে সব কথা এইভাবে ডাইরেক্টলি বলি না, অনেক আগে থেকে ঘুরিয়ে পেঁচিয়ে বলি, যারা বুঝার বুঝেন আর যারা না বুঝেন তারা গালাগাল করেন। তো আমি আমার মতো করে বলে যাই, বিকজ এটা আমার কাছে নিরাপদ মনে হয়। কেননা বর্তমান যে সমাজ, এখানে আপনি
কারো পক্ষ অবলম্বন করে খুব বেশি দিন আপনি টিকতে পারবেন না। আবার খুব নিরপেক্ষ চাঁচাছোলা কথাবার্তা বলে আপনি 1 ঘন্টা এই সমাজে টিকে থাকতে পারবেন না। আমাদের অনেক বন্ধুবান্ধব যারা এরকম কন্টেন্ট তৈরি করেন, তারা কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গিয়ে এমন যাকে বলা হয় পেদানি খান, এরপর আবার দেখা গেল শেখ হাসিনাকে গালাগাল করেন। আবার কেউ কেউ বিএনপিকে সাপোর্ট করতে গিয়ে এমন জামাত শিবিরে গালাগাল খান, সঙ্গে সঙ্গে তিনি তার কণ্ঠ বিকেলবেলা চেঞ্জ করে ফেলেন। এবং এই 4-5 মাস আগে যে সকল ইউটিউবাররা খুব জনপ্রিয় ছিলেন অনেকের নিকট, এখন তাদের কারো নাম হয়ে গেছে টোকাই, কারো নাম হয়ে গেছে পাগল, কারো নাম হয়ে গেছে ছাগল, এবং তাদের নানা রকম কার্টুন তৈরি করে তারপরে শেষে তাদেরই যারা সমর্থক তারা গালাগাল করছে। এর কারণ হলো এই মানুষগুলো অতি সম্প্রতি বেশ কিছু উচিত কথা বলে ফেলেছেন, এবং উচিত কথায় যে ধরনের মামাজি বাজার হয়, এর ফলে তাদের ভিডিওগুলোও চলছে না, তাদের কথাও কেউ শুনছে না, এবং তারা রাজপথে আর আগের মতো ঘোরাফেরা করতে পারছেন না, আর তাদেরকে কেউ ডাকছে না। এই আমাদের ইউটিউবার মধ্যে বাংলাদেশে এক পক্ষ আছে, বিদেশেও এক পক্ষ আছে, সবারই একই অবস্থা। তো সেই দিক থেকে দেখা গেল যে রবীন্দ্রনাথের হিং সিং ফটের মতো করে আমি যে কথাবার্তা বলছি, যা বলার আমার প্রয়োজন আমি তা বলে ফেলতে পারছি, আর যারা বোঝার তারা বুঝে ফেলতে পারছেন, আর যারা বুঝছেন না তারা যে সরাসরি রাগ করবেন এরকম কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। ফলে আপনারা যে যা বলেন না কেন, আমি যেহেতু সেই 2009 সন থেকেই এই কর্ম করে আসছি, অর্থাৎ টকশোতে কথাবার্তা বলে আসছি, লেখালেখি করে আসছি, এবং এখানে এই কাজ করতে করতে একটা সাস্টেইন করে ফেলেছি, স্থায়ী করে ফেলেছি। ফলে আমি যে জিনিসগুলো বুঝতে পারি, খুব সহজে বুঝতে পারি, এইগুলো এখানে এসে হঠাৎ করে কারোর পক্ষে সহজে বোঝা সম্ভব নয়। এই কথাটা বললাম এই কারণে যে এই বৈঠকের 1 দিন বা 2 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তিনি অলিম্পিকের মাঠে দৌড় দিয়েছেন, তিনি অলিম্পিকের যারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদের অনেকের সঙ্গে তার বন্ধুত্ব। ফুটবলের যে সকল রাজা রয়েছেন, মহারাজা রয়েছেন, ক্রিকেটের রাজা মহারাজা রয়েছেন, সারা পৃথিবীতে যারা স্পোর্টস পার্সোনালিটি, সেটা ফিফা হোক কিংবা সেটা ক্রিকেট অঙ্গন হোক, সব জায়গাতে, কিংবা সেটা অলিম্পিক হোক, সেই আয়োজকদের সঙ্গে, ক্লাবগুলোর সঙ্গে তার ভালো সম্পর্ক। ফলে স্পোর্টস বলতে যা বোঝায় তিনি সেটা বুঝেন। আর আমরা যারা বাঙালি লোকজন আছি, আমরা দাঁড়িয়ে বান্ধা, গোল্লা ছুট, কানামাছি, ভো ভো, তারপর সে ড্যাঙ্গুডি, আপনারা তো বুঝেন ড্যাঙ্গুডি খেলা কাকে বলে, তারপরে ওই গ্রামে ওই চাড়া খেলে না, চাড়া খেলে, তো এই খেলাগুলোতে আমরা অভ্যস্ত। ফলে আমাদের সঙ্গে খেলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমস্যা হবে না। এবং আমি একথাও বলেছিলাম যে যারা খুব বড় আশা ভরসা নিয়ে সেখানে যাচ্ছেন তার সঙ্গে খেলতে বা তার সঙ্গে আলাপ আলোচনা করতে, তাদেরকে মুখ কালো করে ফিরতে হবে, আশাহত হয়ে ফিরতে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে মোটামুটি খেলে দেবেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি যেভাবে খেলেন ওইভাবে খেলে দেবেন, এবং ঘটনা হুবহু সেই ঘটনাই ঘটেছে। আপনারা এই জাস্ট 1 দিন আগের আমার সেই ভিডিওটা দেখতে পাবেন যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড় এই শিরোনামে করেছিলাম। তো এখন যেটা হলো, বৈঠক শেষে মির্জা ফখরুল সাহেব, অন্যান্য যারা নেতৃবৃন্দ তারা বের হয়েছেন, এবং বের হওয়ার পর তারা সবাই বিষণ্ণ, সবারই মন খারাপ। একই হলো, এরকম তো হওয়ার কথা না। এত লং টার্ম তারেক জিয়া সাহেবকে তিনি কী জবাব দিবেন, জনগণকে কী জবাব দিবেন, প্রেসের সামনে কি বলবেন, নেতাকর্মীদের সাথে কী বলবেন, ইজ্জত বলতে তার কিছু রইল না। ফলে তারা বলেই ফেললেন যে আমরা বৈঠক করেছি, কিন্তু বৈঠকে যে সকল কথাবার্তা হয়েছে সে সকল কথাবার্তায় আমরা একেবারেই অসন্তুষ্ট। তো এই যে অসন্তুষ্ট, এই অসন্তুষ্টির যে জায়গা যখন বাংলাদেশে হচ্ছে, ঠিক সেই সময় জামাতের আমির আবার তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। তিনি কি এই যে বিএনপির যে নেতৃত্ব রয়েছেন, সেই নেতৃত্বের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এটাকে পাশ কাটিয়ে জামাত আমিরের সঙ্গে যে ডক্টর ইউনূসের 1-to-1 রিলেশন, এই রিলেশনটাকে কাজে লাগিয়ে বিকল্প কোনো রাজনীতি করার চেষ্টা করছেন কিনা। এর কারণ হলো শেখ হাসিনার জমানাতে আমরা দেখেছিলাম যে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা বেগম জিয়া এবং তারেক রহমান সাহেবের সঙ্গে দুটো বিষয় তারা ফেল করেছে। প্রথম ফেল হলো যখন 18 সালে নির্বাচন হলো, তারেক রহমান সাহেবের একটা সিদ্ধান্ত ছিল যে পার্লামেন্টে যাবে না, এরা শপথ গ্রহণ করবে না, কিন্তু সামহাও তাদেরকে বোঝানো হলো যে এদেরকে রাখা যাবে না, সরকার এদেরকে জোর করে নিয়ে যাবে। দ্বিতীয়ত এরা ওখানে গিয়ে বেগম জিয়ার মুক্তির দাবি তুলবে, আর শেখ হাসিনা রাজি হয়েছেন বেগম জিয়াকে মুক্তি দেওয়ার জন্য যদি তারা সংসদে যায়। তো সেখানে বিএনপি রাম ধরা খেয়েছে। সেকেন্ড হলো
বেগম জিয়ার মুক্তির জন্য, জেলখানা থেকে মুক্তির জন্য বিএনপির যারা নেতা তারা সবাই 100% ব্যর্থ হয়েছে। তো সেখানে তারেক রহমান সাহেবের পরিবার বা বেগম জিয়ার পরিবার সরাসরি সরকারের সাথে লেনাদেনা করেছে, সমঝোতা করেছে এবং সেই সমঝোতার ভিত্তিতে পারিবারিক সম্মতিতে বেগম জিয়া জেলখানা থেকে বের হয়ে এই গুলশানের বাসায় থাকার অনুমতি লাভ করেছেন। তো একই অবস্থা যদি এখন ঘটে থাকে, যে এখন সরকারের সাথে লেনাদেনা, সংগঠন চালানো, অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্ক, এটা তারেক রহমান সাহেব বা বেগম জিয়া যেভাবে চাচ্ছেন এভাবে যদি বর্তমান নেতৃত্ব তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না ঘটাতে পারে, সেক্ষেত্রে তিনি যে নেগোসিয়েশনটা করতে চাচ্ছেন সেটা যদি 1-to-1 সরাসরি তিনি করেন, সেটা জামাতের সাথে আমিরের সাথে সরাসরি হতে পারে, ডক্টর ইউনূসের সাথে সরাসরি হতে পারে, ডক্টর ইউনূস, জামাতের আমির, তারেক রহমান, একটা ত্রয়ী সম্পর্ক হতে পারে, এটাও হতে পারে। তো এটা মানে একদিকে ঢাকাতে যেভাবে বৈঠক হচ্ছে, যেভাবে অসন্তুষ্টি দেখা যাচ্ছে, আবার অন্যদিকে লন্ডনে যেভাবে হচ্ছে এবং তারেক রহমান সাহেবকে যেভাবে রিল্যাক্স তিনি বিড়াল নিয়ে খেলছেন, বিড়ালকে তিনি সিনেমা দেখাচ্ছেন, বিড়ালকে কোলে নিচ্ছেন এবং সেই দৃশ্য আবার তিনি যাকে বলা হয় ফেসবুকে দিয়ে দিচ্ছেন। ইট মিনস সে খুব চিল্ড মুডে আছে, এবং এই চিল মুডের অনেকগুলো কারণ থাকে। আমাদের পরিবারের মধ্যে দেখা গেল যে আমরা নিজের ছেলে মেয়ে ভাই ব্রাদারকে একটা দায়িত্ব দিলাম, কিন্তু সে আমাকে হাঙ্কি পাঙ্কি সব বুঝিয়ে দিল, আর আমি অন্য একটা লোক দিয়ে ঠিকই, যেমন ছেলেকে পাঠালাম যে বাজার থেকে দুধ নিয়ে আসো, সে সারাদিন দুধ নেয়া কিনে ড্যাঙ্গুডি খেললো, কানামাছি খেললো, গুল্লা স্যুট খেললো, ফুটবল খেললো, খেলে ঢেলে সন্ধ্যার সময় আসলে পরিষ্কার হয়ে আসা বললো যে বাবা বাজারে গিয়ে কোনো দুধ পাইনি। তো বাবা আগেই জানতেন যে ছেলে তো এরকম কাজই করবে, ড্যাঙ্গুডি খেলবে, তো সে আবার তার রাখালকে দিয়ে সে দুধ ঠিকই এনে রেখেছে। তখন মুচকি হেসে বলছে ঠিক আছে বাবা, অসুবিধা নেই, আসো। তো তার সম্পর্ক রক্ষা রইল, আর এদিকে তার দুধও হয়ে গেল আর ছেলেরও ড্যাঙ্গুডি খেলা হয়ে গেল। তো এরকম আমাদের রাজনীতিতে কানামাছি বহু ড্যাঙ্গুডি খেলার যে অবস্থা, সেটা যে আসলে কীভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না। তবে লন্ডনের যেটা মারেফত, মানে বেগম জিয়া, তারেক রহমান সাহেব, জামাতের শফিকুর রহমান সাহেব, তাদের যে বৈঠক, এটি একটা মারেফতি চিল্লায় আপনি ফেলে দেন। সেই মারেফতি চিল্লাটা মারেফতের মধ্যে থাকুক, আর শরীয়ত যেটা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যত, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে এখন যারা বিএনপির শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটি স্বাভাবিক অবস্থা নাই এবং বিএনপির নেতৃবৃন্দ খুবই অসন্তুষ্ট এবং তাদেরকে সম্ভবত রাজপথে নামতে হবে। এবং যেহেতু তারা একবার বলে ফেলেছেন রাজপথে নামবে, এজন্য সাংবাদিকরা খুঁচাচ্ছে বিভিন্নভাবে কবে নামবেন, কিভাবে নামবেন, তো ইত্যাদি এই কথাগুলো হচ্ছে। এটা খুব দ্রুত আমরা সম্ভবত মে জুনের দিকেই এই বিএনপির যে রাজপথ কেন্দ্রিক তাদের যে শক্তিমত্তা বা তাদের যে পরিকল্পনা, সেটা দেখতে পাবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেল থেকে নিমন্ত্রণ এবং ঈদ মোবারক। সেই সাথে রমজান মোবারক তো থাকতেছে আপনাদের। তো বন্ধুরা, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য আজীবন খোলা রাখছি আমরা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শুনেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেই দেওয়া হয়। ধন্যবাদ।